তুমি কি কলকাতায় সেফ ফিল করছো? তাহলে যে উত্তরটা নেতিবাচক আসবে, তাহলে তো এটা ধরতেই হবে যে মানুষের মধ্যে নিরাপত্তাজনিত আশঙ্কা বলো, ভয় বলো বা ক্ষোভ বলো আছে। কিন্তু তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে অন্য শহরের থেকে রিপোর্টিং কম হয়েছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কসবা ল কলেজেই দেখো, যে করেছে সে তো অনেক দিন আগের থেকে রিপিট অফেন্ডার। আইন কানুনগুলো আছে যেভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি, কিন্তু সেগুলোর এক্সিকিউশনের ক্ষেত্রে গাফিলতি আছে। চতুর্থবারের মতো কলকাতা নিরাপদতম শহর, এমনই বলছে এনসিআরবির রিপোর্ট। কিন্তু নিরাপদ মানেই কি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত? কেন এই প্রশ্ন রাখছি? কারণ এই কলকাতার বুকেই ঘটেছে আরজি করের মতো নৃশংস ঘটনা। এমনকি সাম্প্রতিককালে কসবা ল কলেজের ঘটনা, সেটাও কারোর অজানা নয়। একদম সাম্প্রতিককালের ঘটনা যদি বলি, গত 2রা অক্টোবর দশমীর রাতে এক মহিলা সাংবাদিক তিনি বাড়ি ফেরার পথে নিগ্রহের শিকার হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী শতাব্দী দাস। তার সঙ্গে আজকের এই আলোচনা। নিরাপদ মানেই কি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত? কারণ এই কলকাতার বুকেই তো আমরা দেখছি যে এত এত নারী নিগ্রহের ঘটনা ঘটছে, গণধর্ষণের মতো ঘটনা ঘটছে। আমরা ঝুঁকিমুক্ত নই, আমি এটুকুই বলতে পারি। রিপোর্ট যাই বলুক না কেন, গত 1 বছর ধরে রাজ্যে যে আন্দোলন চলছে, যে আরজি কর আন্দোলনের কথা তুমি বললে, সেটার পরেও কলকাতার বুকেই আরেকটি নৃশংস ধর্ষণ হয়েছে কসবা ল কলেজে। ফলে কি করে আমি বলবো যে আমরা ঝুঁকি মুক্ত? তো যে রিপোর্টটা এসেছে সেটা কিন্তু সেই রিপোর্টটার কি মেকানিজম, সেটা কিভাবে রিপোর্টটা তৈরি হয় যদি দেখো, তাহলে সেটা হচ্ছে যে ব্যুরো সরকারের কাছ থেকেই ডেটা নেয়। সেটা যারা চিফ আর কি, লালবাজার থেকে যে ডেটা গেছে তার ভিত্তিতে এই এনসিআরবি রিপোর্ট হয়েছে। বিভিন্ন স্টেট থেকেই এরকমভাবে ডেটা গেছে, একটা তুলনামূলক বিচার করে এই রিপোর্টটা তৈরি হয়েছে। এটা হচ্ছে ডেটার ওপরে ভিত্তি করে একটা রিপোর্ট, যেটা 2023 সালের রিপোর্ট আবার, ঠিক আছে? তো 2023 সালেও যে খুব মানে ভালো ছিল অবস্থা সেরকমও আমাদের মনে হয় না। এবারে বিষয় হচ্ছে যে আরেকটা কথা বলি এক্ষেত্রে, যে ন্যাশনাল উইমেন্স কমিশন, তার একটা নিজস্ব রিপোর্ট থাকে, ঠিক আছে? তো এই ধরনেরই আর কি রিপোর্ট, একটা তুলনামূলকভাবে রাজ্যগুলোতে নারীদের অবস্থান দেখা। এখানে সেফেস্ট সিটি বলতে শুধু মেয়েদের কথা যদিও বলা হয়নি, সামগ্রিকভাবে বলা হয়েছে, কিন্তু মেয়েদের ব্যাপারটাও আছে এর মধ্যে। তো ন্যাশনাল উইমেন্স কমিশনের যে রিপোর্টটা মেয়েদের সুরক্ষার ব্যাপারে, সেইখানে দেখা যাচ্ছে কলকাতার থেকে অনেকে এগিয়ে। একটা প্রশ্ন এখানে উঠবে যে ন্যাশনাল উইমেন্স কমিশন সেটা বিজেপি চালায় ইত্যাদি ইত্যাদি, সেটা আমি মেনে নিচ্ছি। সেটার যে সারবত্তা নেই তা নয়, এর মধ্যে আমাদের তো কোনো কিছুই এখানে ফেয়ার হয় না। তো সেটা হতে পারে, এটা ধরে নিয়েও আমি বলছি যে সেখানে কিভাবে রিপোর্টটা তৈরি হয়, তার মেকানিজমটা কি, সেটাও আমাদের দেখা দরকার। সেটা হচ্ছে এইভাবে হয় যে তারা সার্ভে করে, তারা সাধারণ মানুষের মধ্যে সার্ভে করে। এটা ডেটা নয়, এটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সার্ভে করা। তারা কি ভাবছে নারী নিরাপত্তা সম্পর্কে, তাদের কি দৃষ্টিভঙ্গি, তারা নিজেরা কতটা সেফ ফিল করে, এইরকম একটা সার্ভে করে তারা কয়েক হাজার, মানে শহরের কয়েক হাজার মেয়েদের মধ্যে। তো সেইখানে যে ডেটা এসছে, সেই সার্ভের যে রিপোর্ট এসছে, সেই অনুযায়ী তারা নাকি দেখেছে যে কলকাতা কিছুটা পিছিয়ে আছে। এবারে আমি যদি ধরে নিই যে দুটোই সত্যি, তাহলে এই যে গ্যাপটা, দুটো রিপোর্টের মধ্যে এই তফাৎটা কেন হলো? মানুষের মধ্যে ক্ষোভ আছে। ন্যাশনাল কমিশনস ফর উইমেন অবশ্যই বিজেপির পরিচালিত, এটা স্বীকার করছি, কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ আছে। এবং মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে মেয়েদের বিশেষত বা প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি কলকাতায় সেফ ফিল করছো, তাহলে যে উত্তরটা নেতিবাচক আসবে। 14ই আগস্টের রাতের ওই যে বিশাল ভিড়টা দেখে কি সেটা মনে হয় না? মানুষের মধ্যে তো সত্যি ক্ষোভ আছে। তাহলে যদি মানুষ এত ক্ষুব্ধ হয়ে এত মানুষ হঠাৎ করে চলে আসে, তাহলে তো এটা ধরতেই হবে যে মানুষের মধ্যে নিরাপত্তাজনিত আশঙ্কা বলো, ভয় বলো বা ক্ষোভ বলো আছে। আবার মানে এই সার্ভেটাও তাই বলছে। তো তাহলে মানুষের মধ্যে ক্ষোভ আছে, কিন্তু তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে অন্য শহরের থেকে রিপোর্টিং কম হয়েছে।
তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই লজিক্যালি আসে, তাহলে কি এটা আন্ডার রিপোর্টিং? মানে যত সংখ্যায় ঘটনা ঘটছে তার তুলনায় কম কি রিপোর্টেড হচ্ছে, নাকি লঘু ধারায় সেগুলোকে ফেলা হচ্ছে, যে ধারায় অ্যাকচুয়ালি ফেলার কথা ছিল তার থেকে লঘু ধারা দেওয়া হচ্ছে, তাই সেগুলো নির্যাতনের পরিসংখ্যানে বা ধরো ধর্ষণের পরিসংখ্যানে আসছে না। তো কোথাও যে একটা কিছু গণ্ডগোল আছে এটা তো আমাদের মনে হচ্ছেই, নাহলে এই ডিসক্রিপেন্সিটা কেন হবে? এবারে যদি আমরা দেখি যে আরজি করের পরে সরকার 1 বছর সময় পেয়েছিলেন, তারপরে কিন্তু আবার কসবা ল কলেজ ঘটেছিল। তো তাহলে কি সত্যি বলা যায় যে যে ধরনের নিরাপত্তাজনিত যে কাঠামো সেটার মেরামত করার জন্য যা যা কিছু করণীয় ছিল, কি কি করণীয় ছিল সেগুলো আমরা একটা মানে কি বলবো, একটা সদর্থকভাবেই সরকারকে ফেলে দেব এরকম মানসিকতা না নিয়ে এই কাঠামোগত বদল করার জন্য কি কি করা দরকার সেটা একটা দাবি সনদ দেওয়া হয়েছিল সরকারকে। ধরা যাক রাত দখলের পক্ষ থেকে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল, মানে আমাদের রাত দখল ঐক্যমঞ্চের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। সেখানে কি ছিল, বিভিন্ন কর্মক্ষেত্রে আইসিসি সেটাকে শক্তিশালী করতে হবে, সেটায় যারা বসবে তাদের ফেয়ার হতে হবে, তাদের সঠিকভাবে সিলেক্টেড বা ইলেক্টেড হয়ে আসতে হবে, যাতে তারা শুধুমাত্র সরকারের হাতের পুতুল হয়ে না থাকেন, সত্যি কাজ করেন। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কসবা ল কলেজেই দেখো যে করেছে, সে তো অনেক দিন আগের থেকে রিপিট অফেন্ডার, ঠিক আছে? তো তাহলে আইসিসি যদি সময় মতন ব্যবস্থা নিত তাহলে এই ঘটনাটা ঘটতো না। একইভাবে সমস্ত, একটা কলেজের কথা বলছি না, সমস্ত কলেজ, সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত ওয়ার্কিং প্লেস, রাস্তাঘাট, সেই সমস্ত কিছুর ক্ষেত্রেই আইন কানুনগুলো আছে যেভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি, কিন্তু সেগুলোর এক্সিকিউশনের ক্ষেত্রে গাফিলতি আছে। সেই গাফিলতিগুলো শোধরানোর চেষ্টা পশ্চিমবঙ্গ সরকার করছে না। কোনো একটা আন্দোলন মাথাচাড়া দিচ্ছে সেটাকে দমন করার জন্য, যতটা এনার্জি ক্ষয় করছে, কোনো কনস্ট্রাকটিভ কাজ করার জন্য সেই এনার্জিটা তারা দিলে পারতো। তো ফলে এই দুটো কথাই বলার যে আন্ডার রিপোর্টিং হচ্ছে, এটা আমরা ভয় পাচ্ছি, যেহেতু আমরা এটা দেখেছি যে প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। এটা তো আরজি করের পরে একটা মানে সকলেই দেখেছেন, সকলেই সচক্ষে দেখেছেন যে প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টাটা হয় এবং খুব উঁচু স্তর থেকেই হয়। ফলে আন্ডার রিপোর্টিংয়ের একটা ভয় তো আমাদের থাকছেই, যে এটা একজনের ক্ষেত্রে কেন হবে, তাহলে হয়তো অনেকের ক্ষেত্রেই প্রমাণ ধামাচাপা দিয়ে চেপে দেওয়া হয় ঘটনাগুলো, এরকম একটা আশঙ্কা আমাদের মনে তৈরি হচ্ছে। আমরা চাইছি যে যে রিপোর্টটা এসছে সেখানে সেই রিপোর্টটার মানে ভরসায় না থেকে, সেই রিপোর্টটার কারণে সরকার নিজের না পিঠ চাপড়ে আরেকটু উদ্যোগী হোক, আরেকটু সদিচ্ছা নিয়ে তারা বিরোধী পক্ষ বলুন, সিভিল সোসাইটি বলুন, নারী অধিকার কর্মী, সমাজকর্মী, তাদের সঙ্গে বলুন, কথা বলুক, যাতে সবাই মিলে একসাথে সত্যিকারের একটা সুরক্ষিত কলকাতা গড়ে তোলা যায়।